আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বামী নামক অজানা ভয় গল্পের ৩৮ পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। হুমায়ুন রহমান রুমে চশমাটি টেবিলের উপরে খুলে রেখে চোখ বন্ধ করে চুপচাপ বসে আছে চেয়ারে। উনি বিশ্বাস করতে পারছেন না ছেলেটি আজ দুদিন হলো বাসায় নেই, অথচ বাড়ির সবাই কেমন নর্মাল ব্যবহার করছে। মন খারাপ লাগছে না কারোর? নওরিন আফরোজ বিছানা গুছাচ্ছিলেন আর চোখে হুমায়ুন রহমানকে দেখছিলেন। নওরিন আফরোজ বোধহয় বুঝতে পারলেন হুমায়ুন রহমানের মনের অবস্থা, তাই বিশেষ পাত্তা না দিয়ে নিজের কাজ নিজে করতে থাকলেন। এদিকে নওরিন আফরোজের মনের অবস্থাও ভালো না। সন্ধ্যা থেকে যখন থেকে রিমা ও সাইমনের কথা শুনেছে থেকে উনারও বুক কেঁপে উঠছে। বারবার কি হবে সামনের দিনগুলোতে ভেবেই যেন দিশেহারা হয়ে যাচ্ছেন। লীলা রহমান তবে মনে মনে নিজে সিদ্ধান্ত নিয়ে নিলেন, নওরিন আফরোজ সাদাফের সাথে যা করার করেছে, সাদাফ যথেষ্ট বুদ্ধিমান ছেলে, ও নিজেকে গুছিয়ে নিতে পারবে। কিন্তু সাইমন ও রিমার সাথে এমনটা করতে দিবে না। তাদেরও অধিকার আছে এই বাড়িতে, শুধু কাজ করার জন্য তো আসেনি। এটা তাদেরও সংসার এবং তারাও জন্ম দিয়েছে ছেলে মেয়েগুলোকে। একা তারা কেন সিদ্ধান্ত নিবে ভাইয়েরা? এদিকে ফজলুর রহমানও রুমে চুপচাপ বসে আছেন, গুরু গম্ভীর ভাব। মনে মনে ঠিক বিশ্বাস করতে পারছেন না সামিহা বেগম, যে কিনা 2 দিন আগেও সাদাফকে মাছের বড় মাথাটা না খাইয়ে শান্তি হচ্ছিল না, সেই সামিহা বেগম কি করে সাদাফেরা সব পছন্দের খাবারগুলো রান্না করে সবাই গ্রাসে গিলল। ফজলুর রহমান হালকা গলা খাকারি দিয়ে সামিহা বেগমকে ডাকলেন। সামিহা বেগম বলল, জি কিছু বলবেন? ফজলুর রহমান বললেন, একটু এখানে এসে বসো তো। সামিহা বেগম মনে মনে ভয় পাচ্ছেন। উনি কি টের পেয়ে গেলেন নূর যে সারাদিন বাসায় ছিল না? কেমন আমতা আমতা করে ভয়ে ভয়ে কাছে এসে বসলেন সামিহা বেগম। ফজলুর রহমান সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে তোমাদের? আজকে তোমাদের মনে এত আনন্দ কেন? সামিহা বেগম অবাক হয়ে গেলেন, বললেন, আনন্দ? কোথায় আনন্দ? দিনভর তো আমরা চুপচাপই ছিলাম, আপনাদের সামনে তো একটা কথাও বলিনি। ফজলুর রহমান বললেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না তোমরা। আজকে এত বড় আয়োজন করেছো খাবার দাবাদের, হঠাৎ এত আনন্দের কারণ কি? ছেলেটা বাড়ির বাইরে খাওয়া দাওয়া কি করছে না করছে জানি না, সেখানে তোমরা ওর পছন্দের খাবারই ওকে ছাড়া কি করে খাইলে? সবাই দেখলাম পেট পুড়ে খেলে। ও এজন্য বলছেন? সাদাফ অন্যায় করেছে, আপনাদের মনে হয়েছে, শাস্তি দেওয়ার শাস্তি দিয়েছেন, বাসা থেকে বের করে দিয়েছেন। এখন এটা নিয়ে আর আমরা শোক পালন করে কি করব? সিদ্ধান্ত যা নেয়ার তা তো আপনারা 2 ভাইই নেবেন। আমাদের এখানে কি করার আছে বলুন? আমাদেরকে জিজ্ঞাসা করে বা আমাদের কথা চিন্তা করে তো আর সিদ্ধান্ত নেননি। তাহলে আমরা খুশি হই আর কাঁদি, তাতে কি বা আসে যায়? বরং আপনার তো খুশি হবার কথা। আমরা মন খারাপ করে বসে নেই, ওকে ভুলে যেতে বসেছি। সামিহা, এত বড় কথা তুমি কি করে বললে? ওকে ভুলে যেতে বসেছ? ভুলে যেও না, ও আমার প্রথম সন্তান। ও অন্যায় করেছে, আমি ওকে শাস্তি দিয়েছি। তাই বলে তোমাদেরকে বলিনি ওকে ভুলে যেয়ে এরকম বাসায় খাওয়া দাওয়া পার্টি অ্যারেঞ্জ করো। ছেলেটা আমার কি খাচ্ছে না খাচ্ছে, একা আছে, সেই টেনশনে আমরা 2 ভাই সারাদিন বাঁচছি না, আর তোমাদের এখানে খাওয়া দাওয়ার মিলন মেলা বসে গিয়েছে। আগামীকালকে থেকে যেন এরকম না দেখি। নর্মাল খাবার দাবার রান্না করবে, বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন। ভাইজান কষ্ট পাচ্ছে, আমি চাই না আমাদের আচরণে ভাইজান আরও কষ্ট পাক। সামিহা বেগম সাহস করে বললেন, ও যখন ভাইজানের ছেলেকে বাসা থেকে বের করে দিয়েছেন তখন বুঝি ভাইজান কষ্ট পায়নি? শুধু আপনার অধিকার আছে ওর ওপরে, তাই ভাইজান একটি কথাও বলেননি। কিন্তু আপনি কি ভাইজানের সম্মান রক্ষা করেছেন? নীলা রহমান, তাহলে যা সিদ্ধান্ত নেওয়ার সব সিদ্ধান্ত যখন আপনারা 2 ভাই নেবেন, আমরা হচ্ছি পরের বাড়ির মেয়ে, এখানে সংসারে এসেছি, রান্না করব, খাবো, দেব, এই তো আমাদের কাজ। তাহলে আমাদেরকে আমাদের কাজটুকুই করতে দিন, সিদ্ধান্ত সব আপনারাই নিন। বলেই সামিহা বেগম উঠে খাটের পাশে গিয়ে শুয়ে পড়ল। অবাক নয়নে বোকার মতো চেয়ে রইল ফজলুর রহমান। কি হলো বাড়ির সব মহিলাদের? এরকম করছে কেন? বুঝতে পারছেন না তার বোকা স্ত্রী সামিহা? ও এরকম চালাকের মতো কথা বলছে, কথা দিয়ে কথা আটকানোর চেষ্টা করছে। নূর ফোন ধরে বলল, জি বলুন, শুনছি। সাদাব বলল, কি শুনছিস? যা বলতে চাই বুঝাতে চাই তা তো শুনতে পারিস না, বুঝতে পারিস না। আমি কিছু না বলার আগেই তুই কি বুঝলি? নূর চুপ হয়ে গেল। কি শুনছে, কি করে বলবে? সাদাব বলল, কি করছিলি সাথে সাথে যে ফোন ধরলি? ফোনের কাছেই ছিলি? নূর বলল, না, টেবিলে বসে পড়ছিলাম, ফোন টেবিলের উপরে চার্জে দেওয়া ছিল। নূর বলল, আপনি কি করছিলেন? সাদাব বলল, আমি আমার বিয়ে করা বউকে মিস করছিলাম। নূর আরেক দফা লজ্জা পেয়ে গেল। সাদাব যখন এসব কথা বলে নূর অনেক লজ্জা পেয়ে যায়। সাদাব বুঝতে পারছে নূর লজ্জা পাচ্ছে, তাই আরেকটু লজ্জা দেওয়ার জন্য বলল, এমনিতে সারাদিন পটর পটর করিস, এখন কথা বলছিস না কেন? শুধু রান্না করে খাওয়ালেই কি বউ হওয়া যায়? বউ হতে হলে তো আরও অনেক কিছু করতে হয়। মনে নেই কত কিছু শিখিয়েছিলাম, কেন বিয়ে করব? নূর বলল, না আমার কিছু মনে নেই। সাদাব বলল, ঠিক আছে, তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি। মনে আছে
অনেক আগে বলেছিলাম বউকে নিয়ে বিছানায় শুয়ে থাকব, জড়িয়ে ধরে থাকব, সেজন্য বিয়ে করতে হবে, সেজন্য আমার বউ দরকার। নূর লজ্জায় সাথে সাথে এক হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। সাদাফ বলল, মুখ ঢেকে লাভ নেই, রান্না করে তো সারা জীবন মাও খাওয়াতে পারে। মানুষ বিয়ে করে বউকে নিয়ে বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকার জন্য। নূর আরেকটি কথা বলতে পারছে না, চুপচাপ লজ্জায় চোখ বন্ধ করে আছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সাদাফ মুচকি মুচকি হাসছে, জানে নূর লজ্জায় শেষ। ছোট্ট বোকা নূর, ওর ছোট বউ এখন লজ্জা পাচ্ছে, এটাই চাইছে সাদাফ। মনে মনে ভাবছে যেদিন লজ্জা ভাঙার সময় হবে সেদিন আর কোনো লজ্জা রাখবে না। সাদাফ বলল, লজ্জা পাচ্ছিস নূর? আর 12 দিন, 12 দিন পরে তোর সব লজ্জা আমি ভেঙে দিব নূর, আর 12 দিন। কেটে গেল আরও 2 দিন। সাদাফের ভীষণ শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। বেলা বাজে 2টা, কিন্তু সাদাফ শুয়ে আছে। ঘুম থেকে উঠে খাবার গরম করে খাবে সেই শক্তিটুকু নেই। কাউকে ফোন করে জানায়নি, সবাই টেনশন করবে, তাই নিজেই চুপচাপ শুয়েছিল। সাদাফের হঠাৎ মনে পড়ল নূরের কথা। নূরের স্কুল কোচিং শেষ এতক্ষণে। নূরকে খবর দিবে কি, এসে একটু দেখা করে যেত। নূরকে দেখতে ভীষণ ইচ্ছে করছে, লোভ সামলাতে পারছে না, তাই ফোন দিল সোহানকে। সোহানের বাড়ির পাশেই, খুব একটা দূরে নয়। সোহান ফোন ধরতেই সাদাফ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, একটি কাজ করতে হবে দোস্ত। সোহান বলল, কাজ পরে, তোর কি হয়েছে? তুই কি অসুস্থ? সাদাফ বলল, তেমন কিছু না, একটু সর্দি জ্বর। নূরকে একটু স্কুল থেকে নিয়ে আসবি আমার এখানে। সোহান বলল, অবশ্যই, সেটা সমস্যা না, কিন্তু তোর জন্য ওষুধ আনতে হবে। ওষুধ খেয়েছিস নাকি আমি ওষুধ নিয়ে আসব? সাদাফ বলল, এমনি জ্বর, ঠান্ডার ওষুধ আনতে পারিস। বেশিক্ষণ হয়নি, এই কিছুক্ষণ হলো জ্বর ঠান্ডা মনে হচ্ছে। নূরকে একটু নিয়ে আয়, তাহলেই বেশ ভালো হয়। আমি বাসায় ফোন করে দিচ্ছি, নূর একটু দেরিতে যাবে বাসায়। সোহান ওকে বলতেই ফোন কেটে দিল সাদাফ। তারপর ফোন দিল নওরিন আফরোজকে। সাদাফ এবার একটু ঠিকঠাক হয়ে কথা বলল, যেন মা বুঝতে না পারে জ্বরের কথা। সাদাফের ফোন দেখে নওরিন আফরোজ একটু লুকিয়ে ফোন রিসিভ করল। সাদাফ বলল, মা, নূরকে একটু বাইরে নিয়ে যাব, তুমি একটু বাড়ির দিকটা ম্যানেজ করো। বাবা তো এখন অফিসে আছে, কেউ কিছু জানবে না। অফিস থেকে আসার আগে আমি দিয়ে যাব। নওরিন আফরোজ মুচকি হাসলেন, তারপর বললেন, ঠিক আছে, তোর বউ তুই নিবি, এত অনুমতির কি আছে? সমস্যা নেই, বাড়ির দিকটা আমি দেখব। কণ্ঠ এরকম লাগছে কেন? অসুস্থ নাকি তুই? সাদাফ বলল, না, আমি ঘুমিয়েছিলাম, তাই কণ্ঠে এরকম ভারী ভারী লাগছে। নওরিন আফরোজ ফোন রেখে দিলেন, কিন্তু ছেলেটার কণ্ঠ কেমন যেন মনে হলো। আবার ভাবলেন ঘুমের জন্য হতেও পারে, তাই কিছু মনে করলেন না। এদিকে সোহান স্কুলে গেটের বাইরে দাঁড়িয়েছিল। নূর স্কুল থেকে বের হয়ে সোহানকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। কাছে এসে বলল, ভাইয়া, আপনি এখানে? উনি আসেননি? সোহান বলল, ও একটু জরুরি কাজে ব্যস্ত, বাসায় আছে, তাই আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। বাসায় বলে দিয়েছে, তাই টেনশন নেই। বলেই গাড়ির দরজা খুলে দিল। নূর গাড়িতে উঠে বসল। সোহান গাড়ি চালাতে শুরু করল। একবার বাম দিকে তাকিয়ে একটু বলল, আসলে সাদাফের জ্বর এসেছে, ওষুধ কিনে নিয়েছি আমি, ওর একটু যত্ন করো। জানি তুমি ছোট মানুষ, কিন্তু তারপরেও ওর বিবাহিত স্ত্রী তুমি, তোমার চেয়ে ভালো যত্ন অন্য কেউ করতে পারবে না। আমি যেতাম, কিন্তু তোমাকে দেখতে চেয়েছে, তাই তোমাকে নিতে এসেছি। আমি তোমাকে নিচে থেকে দিয়ে চলে যাব, আর বাসায় উঠব না। নূর সাথে সাথে রিয়্যাক্ট করে ফেলল, বলল, কি, জ্বর এসেছে? কিভাবে, কখন এলো? সোহান বলল, এত ভয় পাওয়ার কিছু নেই, তুমি যাও, একটু মাথায় পানি দিয়ে দিও, আর ওষুধ আমি দিয়ে দিচ্ছি, সেগুলো নিয়ম করে খাওয়াও, তাহলেই ঠিক হয়ে যাবে। গাড়ি সাদাফের বাড়ির নিচে থামাতেই ওষুধের ব্যাগটা ধরিয়ে দিল সোহান। তারপর বলল, ভাবিজান, দাঁড়াচ্ছি, তুমি ওখানে গিয়ে আমাকে ইশারা করবে, তারপর আমি চলে যাব। নূর বলল, সমস্যা নেই ভাইয়া, আপনি চলে যান, আমি জানি কি করে যেতে হয় ওখানে, আমি বাড়ি চিনব, কোনো সমস্যা নেই। সোহান বলল, ঠিক বলছেন তো? নূর বলল, হ্যাঁ, আপনি চলে যান। গাড়ি নিয়ে চলে গেলে নূর খুব দ্রুত পায়ে হেঁচে লিফটের কাছে গিয়েই লিফটে উঠে 8 নংয়ে চাপল। লিফট 8 নং ফ্লোরে এসে থামতে সাথে সাথে দরজা খুলে নূর দৌড় লাগালো। দৌড়ে যেয়ে পাসওয়ার্ড দিতে লাগলো। সাদাফ গতদিন পাসওয়ার্ড বলে দিয়েছিল, ভাগ্যিস জেনে নিয়েছিল, না হলে তো দরজা খোলাতো হতো সাদাফকে দিয়ে। দরজা খুলেই ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল নূর। দেখল কোথাও কোনো সারা শব্দ নেই। ধীরে ধীরে এগিয়ে গেল সাদাফের রুমের দিকে। দেখলে সাদাফ অবচেতন হয়ে ঘুমিয়ে আছে। জ্বর আরও একটু বেড়েছে। যখন সোহানকে ফোন দিয়েছিল তখন 102-এর কাছাকাছি ছিল, এখন 103 পার হয়ে গেছে। নূর কাছে এসেই সাদাফের মাথায় হাত রাখতে অবাক হয়ে গেল। অনেক জ্বর। নূর এখন কি করবে বুঝতে পারছে না। এত ভীষণ জ্বর, সাথে সাথে ওষুধগুলো রেখে বালতি ভরে পানি নিয়ে আসলো। তারপর সাদাফের মাথায় ধীরে ধীরে নূর নিজের ওড়না ভিজিয়ে জলপট্টি দিতে লাগল।
10 মিনিট পট্টি দেওয়ার পর জ্বর একটু কমলে সাদাফকে ডাকতে শুরু করল নূর। সাদাফ পিটপিট করে চোখ খুলে দেখল নূর সাথে বসে আছে। নূরের ওড়না সাদাফের মাথায়। সাদাফ যেন এক মুহূর্তের জন্য ছোট বাচ্চা হয়ে গেল। সাথে সাথে উল্টো হয়ে শুয়ে নূরের পেট জড়িয়ে ধরে নূরের পেটের সাথে নাক ঘষতে ঘষতে বলল, কখন এসেছিস? আমাকে ডাকিসনি কেন? নূর বললে, একটু আগে এসেছি। আপনার এত জ্বর, বাড়িতে কাউকে জানাননি কেন? সাদাফ বলল, কই জানাইনি, এই যে তোকে জানিয়েছি। নিজের স্বামীর সেবা নিজে করবি, অন্য মানুষের কি দরকার? বলেই নূরের কোমর আরেকটু চেপে জড়িয়ে ধরল সাদাফ। এদিকে সাদাফের শরীরের উষ্ণতায় যেন নূরের পেট কোমর সব পুড়ে যাচ্ছে এমন অনুভব হচ্ছে। এত শরীর গরম সাদাফের, কিন্তু সাদাফের আরাম লাগছে নূরের ঠান্ডা শীতল শরীরে নিজের শরীর জড়িয়ে রাখতে। ধীরে ধীরে সাদাফ আরেকটু গভীরভাবে নূরের পেটে কোমরে জড়িয়ে নাক ঘষতে লাগল। নূরের কেমন যেন শিহরণ হচ্ছে, মনে হচ্ছে পেটে কোথাও সুরসুরি হচ্ছে। উষ্ণ গরম একটি অনুভূতি, আগে কখনো এরকম অনুভব হয়নি নূরের। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি খাওয়া দাওয়া করে নিন, ওষুধ নিয়ে এসেছি, ওষুধ খাবেন, না হলে জ্বর কমবে না। সাদাফ মুখ না তুলেই নূরের কোমরে পেটে নাক ঘষতে ঘষতে বলল, এমনি ভালো লাগছে, এখন খাবো না প্লিজ, আর একটু পরে খাবো। এইভাবে আমাকে কিছুক্ষণ থাকতে দে তোর সাথে লেপ্টে, প্লিজ। দীর্ঘ সময় সাদাফ ওইভাবে নূরের কোমর পেঁচিয়ে শুয়ে রইল। এক পর্যায়ে সাদাফ ঘুমিয়ে গেল, কিন্তু নূরের যেন পা দুটো অসাড় হয়ে গিয়েছে। সাদাফের যেন জ্বর আবার বাড়ছে, আবার মাথায় পট্টি দিতে হবে। কি করবে ভেবে পাচ্ছে না নূর। কোনো কিছু বুঝতে না পেরে হাতে ফোনটি নিয়ে ফোন দিল নওরিন আফরোজকে। এই সময় মুরব্বি কোনো একজনকে অবশ্যই জানানো দরকার। নূর ছোট্ট, কি না কি হয়ে যাবে, পরে দেখা যাবে জ্বর আর ভালোই হচ্ছে না। তাই নওরিন আফরোজ ফোন ধরার সাথে সাথে নূর কান্না করে দিল। ধীরে ধীরে কান্না করতে করতে বলল, আম্মু, সাদাফ ভাইয়ার ভীষণ জ্বর। নওরিন আফরোজ ভয় পেয়ে গেলেন। সকালবেলা মানে দুপুরবেলা মনেই হয়েছিল ছেলেটার কণ্ঠটা কেমন যেন লাগছে, তার মানে জ্বর ছিল, ছেলেটা জানায়নি। নওরিন আফরোজ বললেন, মাথায় পানি দিয়েছিস? নূর বলল, আম্মু, মাথায় পট্টি দিয়েছি, পানি দিব কি করে? উনি তো ঘুমিয়েছিলেন, তাই আমি একা সরাতে পারিনি। নওরিন আফরোজ বললেন, মাথায় আবারও জলপট্টি দিতে থাক, কিছুক্ষণ থেমে থেমে, হয়তোবা জ্বর আসবে। কিছু খাইয়ে দে একটু জোর করে। উঠতে চাইবে না ছেলেটা, কিন্তু উঠিয়ে কিছু খাইয়ে একটু ওষুধ খাইয়ে দে। আমি কি আসবো নাকি তুই পারবি মা, ভালো করে বল। নূর বলল, না, একটু পরপর তুমি কল দিয়ে আমাকে শিখিয়ে দিও, আমি পারবো। নওরিন আফরোজ বলল, ফ্রিজে যা আছে খাবার একটু গরম কর, গরম করে ওর জন্য নিয়ে যা, একটু খাইয়ে দে, তারপর জোর করে ওষুধটা খাইয়ে দে, তারপর মাথায় একটু পানি পট্টি দিয়ে দিস। আবার কিছুক্ষণ পর ওষুধ খাবার সময় হলে একটু স্যুপ করে দিবি। যদি করতে না পারিস, আমি স্যুপ রান্না করে সামনকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। নূর সাথে সাথে বলল, না বড় আম্মু, আমি স্যুপ রান্না করতে পারবো, মোবাইল দেখে শিখে নিব, কোনো সমস্যা নেই। সাইমন ভাইকে পাঠাতে হবে না, যদি পাঠাতে হয় তাহলে আমি জানাবো। কথাগুলো শেষ করে ফোন রেখে দিল নূর। তারপর সাদাফকে ডাকতে শুরু করল। কিছুক্ষণ পর সাদাফ চোখ পিটপিট করে তাকালো। ভীষণ জ্বর সাদাফের। নূর বলল, প্লিজ একটু উঠুন, খাবারটা খেয়ে নিন, ওষুধ খান, তারপর আবার ঘুমাবেন। সাদাফ বলল, খেতে ইচ্ছে করছে না এখন। নূর বলল, প্লিজ আমার কথা শুনবেন না? না, ওসব খাবার খেতে ইচ্ছে করছে না আমার, বলল সাদাফ। নূর বলল, তাহলে কি খাবেন? সাদাফ নূরের দিকে তাকালো, তাকিয়ে আবার কোমর পেঁচিয়ে ধরে নাক ঘষে ঘষে বলল, তোকে চাই, তোকে খাবো। নূর সাদাফের কথা শুনে বোকা হয়ে গেল। কি বলল মাত্র ওই লোকটা? নূরকে খাবে মানে? নূর না বোঝার ভান করে বলল, মানে কি বলতে চাইছেন? আপনি আমাকে কি করে খাবেন? তাড়াতাড়ি উঠুন, ওষুধ খেতে হবে। সাদাফ জানালো, ওষুধ এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে না, কিছুক্ষণ ঘুমিয়ে থাকবে। নওরিন আফরোজ ফোন রাখলেও টেনশন মুক্ত হতে পারলেন না। ছেলেটার জ্বর যে বড় ভয়ঙ্কর, 2-3 দিনের আগে ছাড়ে না। নূর একটা বাচ্চা মেয়ে, কতক্ষণই বা দেখে রাখবে? নূরকেও তো চলে আসতে হবে। আচ্ছা, নূরকে কি কোনোভাবে ওই বাড়িতেই রেখে দেওয়া যায় না, অ্যাটলিস্ট একদিনের জন্য? কিছু একটা তো করতে হবে। উনি সাথে সাথে রান্নাঘরে গেলেন সামিহা বেগমের কাছে। সামিহা বেগম দেখলেন নওরিন আফরোজ দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরে ঢুকল। নওরিন আফরোজকে দেখে সামিহা বেগম বললেন, ভাবি, কি হয়েছে, কিছু বলবে? নওরিন আফরোজ বললেন, তোর কাছ থেকে একটা পারমিশন চাইতে এসেছি। সামিহা বেগম বললেন, আমার থেকে পারমিশন? তোমার যা করার কর, আমার কাছ থেকে পারমিশন নেওয়ার কি আছে? নওরিন বলল, না, এই ব্যাপারে একটু পারমিশন লাগবে, কারণ তোকে সব কিছু হ্যান্ডেল করতে হবে।
সামিহা বেগম বুঝতে পারলেন না নরিন আফরোজ কী বিষয়ে কথা বলছেন, তাই বোকার মতো চেয়ে রইলেন নরিন আফরোজের দিকে। নরিন আফরোজ এদিক ওদিক দেখে সামিহার কানে কানে এসে বললেন, নূরকে একদিনের জন্য সাদাফের বাড়িতে রাখা যায় না? মানে সাদাফের ভীষণ জ্বর। কথাটি শুনেই সাথে সাথে চিৎকার করে উঠলেন সামিহা বেগম। বললেন, কি? সাদাফের জ্বর? তুমি জানলে কি করে? কে জানালো তোমাকে? নরিন বললেন, চুপ কর, আমি আস্তে আস্তে কথা বলছি আর তুই জোরে গলা ফাটিয়ে চিৎকার করছিস। বলছিলাম, নূরকে ওর মামাবাড়ি কথা বলে একদিন যদি সাদাফের বাড়িতে রাখা যায়। ছেলেটার 103 ডিগ্রির ওপরে জ্বর। নূর কিছুক্ষণ আগে আমাকে জানালো, বসে বসে পানি পট্টি দিচ্ছে। আর তুই পারিস তোর ভাইয়ের বাড়ি হ্যান্ডেল করতে? যে কোনো উপায়ে তোর ভাইকে বুঝিয়ে দে নূর ওদের বাড়িতে আছে। কেউ জিজ্ঞেস করলে যেন এটাই বলে। সামিহা বেগম বললেন, সেটা না হয়ে যাবে ভাবি, কিন্তু নূর কি একা পারবে সাদাফকে দেখে রাখতে? নরিন আফরোজ বললেন, না না, সমস্যা নেই, আমি রাতের বেলা রিমা এবং সাইমনকে দিয়ে খাবার পাঠাবো, ওষুধ পাঠাবো, দেখতে পাঠাবো, প্রয়োজন হলে রাতে থাকবে সাইমন। যদি হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়ে নূর একা কিছু বুঝে উঠবে না, তাই ভাবছি সাইমনকেও পাঠিয়ে দেব ওই বাসায়। সামিহা বেগম বললেন, আচ্ছা ঠিক আছে ভাবি, আমার কোনো অমত নেই, আমি ভাইকে ফোন করে জানিয়ে দিচ্ছি, উনি বা যে কেউ ফোন করলে যেন বলে নূর একদিনের জন্য হঠাৎ ওই বাসায় গিয়েছে। আর ফোনে কথা বলতে চাইলে বলবে নূর একটু বাইরে গেছে, কোনোভাবেই যেন বুঝতে না দেয় নূর নেই।